ভয়েস চেঞ্জ নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথা ব্যথা। ভয়েস চেঞ্জ করে কি করব? পরীক্ষার খাতায় তো একটা নাম্বার থাকবে, এই একটা নাম্বার নিয়ে আমার হবেটা কি? এই প্রশ্নের উত্তরটা আজকে আমি তোমাদেরকে দেব। তারপর ভয়েস চেঞ্জের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। আজকে এমনভাবে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব যাতে তোমাদের এই ভিডিওটা একবার দেখার পর দ্বিতীয়বার যেন আর দেখতে না হয়। আর এই বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার তোমরা করতে পারো তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ করাতে কেউ আর আটকাতে পারবে না। ইভেন তোমরা নিজেরা নিজে থেকে ওই একটা নাম্বারের দিকে আর নজর রাখবে না, তখন দেখবা ভয়েস চেঞ্জ তোমরা নিজেরাই করছো নিজের আগ্রহে। এবার ভয়েস চেঞ্জ তোমরা কেন করবে? প্রথমত, প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ খুব প্রয়োজন। প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে যতগুলো বাক্য আমরা লিখব সবগুলোই প্যাসিভ ভয়েসে লিখব। এবার প্যাসিভ ভয়েসে লিখতে গেলে তাহলে ভয়েস চেঞ্জ আমাদের শিখতে হবে। এবার ভয়েস চেঞ্জ যদি না শিখি তাহলে প্যাসিভ ভয়েসে লিখবো কী করে? মুখস্থ করে তো সব কিছু হয় না। যখন রিপোর্ট রাইটিং লিখবে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও প্যাসিভ ভয়েসের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন নোটিশ রাইটিং যখন লিখতে যাবে, এই নোটিশ রাইটিং লেখার ক্ষেত্রেও ভয়েস চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ। ওখানেও প্যাসিভ ভয়েসের প্রচুর কাজ রয়েছে, প্যাসিভ ভয়েসেই লিখতে হয়। তাহলে ভয়েস চেঞ্জের যে গুরুত্বটা, সেই গুরুত্বটা মাথায় রেখে ভয়েস চেঞ্জ শিখতে হবে। আজ যেহেতু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, ভয়েস চেঞ্জের শুধুমাত্র বেসিক কনসেপ্টটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। এই কারণে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব, তার কারণ অ্যাডভান্স লেভেলের যে ভয়েস চেঞ্জ আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপলোড করা রয়েছে। এই চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে, গ্রামার যে সেকশন রয়েছে, সেই গ্রামার সেকশনে গিয়ে দেখবে প্রত্যেকটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পার্টে পার্টে বিভক্ত করে তৈরি করা আছে। আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়ার পর তারপরে যদি এই ভিডিওগুলো দেখো তাহলে দেখবে তোমাদের ভয়েস চেঞ্জে আর কোনো প্রবলেম থাকছে না। ইভেন তোমরা নোটিশ রাইটিং লিখতে পারবে, রিপোর্ট রাইটিং লিখতে পারবে, প্রসেস রাইটিংও লিখতে পারবে। এটা শুধুমাত্র যে ক্লাস 10-এর কাজে লাগবে এটা না, এটা ক্লাস 9-এর লাগবে, 8-এর লাগবে, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে লাগবে, ক্লাস 12-এ লাগবে। এক কথায় বলতে গেলে ক্লাস 8 থেকে একেবারে ক্লাস 12 অবধি সব ক্ষেত্রেই কাজে লাগবে এই ভয়েস চেঞ্জ। তাহলে চলো ভয়েস চেঞ্জের যে বেসিক কনসেপ্ট সেটাকে ক্লিয়ার করি। ভয়েস চেঞ্জ করতে গেলে মূলত তিনটে বিষয় লাগে। তিনটে বিষয় কি? সাবজেক্ট লাগে, অবজেক্ট লাগে আর ভার্ব। সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব, এই তিনটে লাগে। বিশেষ করে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর একটা যেটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো সাবজেক্ট থেকে যখন অবজেক্টে পরিণত করব তখন কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আই থাকলে মি ব্যবহার করব অবজেক্টে। যদি সাবজেক্টে উই থাকে এখানে আস ব্যবহার করব অবজেক্টে গিয়ে। যদি দেখি সাবজেক্টে ইউ আছে অবজেক্টে গিয়ে ইউ ইউজ করব। যদি দেখি সাবজেক্টে হি আছে অবজেক্টে গিয়ে হিম ব্যবহার করব। আর যদি দেখি সাবজেক্টের মধ্যে সি আছে তাহলে এটাকে আমরা হার ব্যবহার করব। যদি দেখি সাবজেক্টে ইট আছে তাহলে এখানে ব্যবহার করব ইট। যদি দেখি কারোর নাম আছে তাহলে অবজেক্টে গিয়েও আমরা সেই নামটাকেই ইউজ করব। সাবজেক্টে কি হবে, অবজেক্টে কি হবে। এইবার একটা জিনিস তোমার মনে রাখতে হবে, সাবজেক্টের ক্ষেত্রে যখন অবজেক্ট করছি আই থাকলে মি হচ্ছে। এইবার যদি অবজেক্টের ক্ষেত্রে যখন সাবজেক্টকে নিয়ে আসবো, অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো, তখন যদি আই মি থাকে সেটাকে আই এ রূপান্তরিত করতে হবে। এই বিষয় কটা খুব ভালোভাবে আগে জানতে হবে। সাবজেক্ট জানতে হবে, অবজেক্ট জানতে হবে, ভার্ব জানতে হবে। এবার সাবজেক্ট থেকে যখন অবজেক্টে রূপান্তরিত করব সেই রূপান্তরের ব্যাপারটা এটাকে জানতে হবে। এইবার প্রশ্ন হলো বাক্যের মধ্যে অবজেক্ট চিনব কি করে? এই প্রশ্নটা আমাকে অনেকেই করে। এখানে দে হলো সাবজেক্ট, বাই হলো ভার্ব, এ নিউ ডল এটা হলো অবজেক্ট। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে সাবজেক্ট বুঝলাম, ভার্ব তো চিনি, তাহলে এই অবজেক্ট এ নিউ ডল কি করে হলো? এইখানে একটা জিনিস খেয়াল রাখবে,
যে ভার্ব থাকবে এই ভার্বকে হোয়াট বা হুম দিয়ে যে প্রশ্ন করে উত্তরটা পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট। হোয়াট হচ্ছে, হোয়াট মানে কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট। দে বাই এ নিউ ডল, বাই মানে কেনা, কি কিনেছে, একটা নতুন পুতুল, তাই এটা অবজেক্ট। আর একটা উদাহরণ দিই, সি গেভ হিম, এখানে সি হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, আর হিম হলো অবজেক্ট। হিম অবজেক্ট কেন? এই যে গেভ দেওয়া আছে, এই গেভটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? সি গেভ হিম, সে তাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন আসছে দেখো, তাকে, তাই এটা অবজেক্ট, তাই এটা হলো অবজেক্ট। যদি এটা হয় সি গেভ হিম এ পেন, তাহলে এটাও দেখো একটা অবজেক্ট। কি দিয়েছিল? একটা পেন দিয়েছিল, তাহলে এটাও হলো অবজেক্ট। এইখানে যে বিষয়টা বললাম এই বিষয়টাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এইবার চলো আমি একটা বেসিক নিয়ম দেখাচ্ছি ভয়েস চেঞ্জের, যে বেসিক নিয়মটা সমস্ত টেন্সের ক্ষেত্রেই কাজে লাগবে, একই নিয়ম। সেই নিয়মটাকে যদি ফলো করো, তারপর যদি টেন্সটাকে দেখে ভয়েস চেঞ্জ করো, তাহলে দেখবে তোমাদের ভয়েস চেঞ্জে আর কোনো প্রবলেম হচ্ছে না। ভয়েস চেঞ্জের বেসিক নিয়মটা কি? প্রথমে অবজেক্ট যেটা থাকবে এই অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, সাবজেক্টে রূপান্তরিত করতে হবে। 2 নম্বরে যেটা আসবে এই অবজেক্ট বা সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে, ভার্ব। 3 নম্বর যেটা আসবে মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। থার্ড ফর্ম বলতে তৃতীয় রূপ, পার্টিসিপল। 4 নম্বর যেটা থাকবে বাই ইউজ করতে হবে। 5 নম্বর যেটা থাকবে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করতে হবে। কি দাঁড়ালো নিয়মটা? অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে, এবার ভার্ব ব্যবহার করতে হবে, তারপর মেইন ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করতে হবে। এবার ভার্ব বলতে কোন ভার্ব? এটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এটা বলা হয় হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে মেইন ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করতে হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই যে নিয়মটা বললাম এই নিয়মটা সব টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। শুধুমাত্র মাঝে মধ্যে কয়েকটা বিষয় একটু আধটু এদিক ওদিক হবে, সেই এদিক ওদিক বিষয়গুলোকে তোমাদেরকে অ্যাড করতে হবে। এই এদিক ওদিক বিষয়গুলোই আমার চ্যানেলে যে ভিডিওটা দেওয়া আছে অ্যাডভান্স লেভেলে, সেই ভিডিওর মধ্যে টোটালটা বোঝানো আছে। এবার তোমরা যদি ওখানে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও পরপর, তাহলে দেখবে ভয়েস চেঞ্জে আর কোনো প্রবলেম হচ্ছে না। একটা উদাহরণের সাহায্যে আমি এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। হি বট এ পেন। প্রথম নিয়মে বলেছিলাম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কি? এ পেন। কি করে বুঝলাম এ পেন অবজেক্ট? তার কারণ বট কি কিনেছিল? একটা পেন। তাহলে এটা অবজেক্টকে আমি কোথায় নিয়ে আসছিলাম? সাবজেক্টে নিয়ে আসছিলাম। তাহলে প্রথমে এ পেন লিখলাম, এ পেন। এইবার দেখতে হবে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা কোন টেন্সে রয়েছে। যদি দেখো সাবজেক্টের পরে এই ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে জানবে এটা পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সবসময় ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার হয়, ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার হয়। তাহলে এ পেন কটা? একটা, এটা ওয়াজ। এবার এই বেসিক কনসেপ্টগুলো নিশ্চয়ই জানো যে কোথায় ওয়াজ ব্যবহার হয়, কোথায় ওয়্যার ব্যবহার হয়। হেল্পিং ভার্ব হয়ে গেল। এবার মেন ভার্বের তৃতীয় রূপ বলেছিলাম। মেন ভার্ব কোনটা? এটা। এবার এর তিনটে রূপ কি করে বুঝবে? বাই, সেকেন্ড ফর্ম হচ্ছে বট, আর থার্ড ফর্ম হলো বট। তাহলে এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, আর এটা গেল
থার্ড ফর্ম, তিনটে ফর্ম। এই যে তিনটে ফর্ম রয়েছে, এটা তাহলে কোন ফর্মটা ব্যবহার করব? তৃতীয় ফর্মটা বট, এখানে ব্যবহার করব আমরা বট। তারপরে কি বলেছি? বাই ব্যবহার করতে হবে, তারপরে একটা বাই ব্যবহার করলাম। এইবার বলেছি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই একটা সাবজেক্ট, সাবজেক্টে অবজেক্ট করার সময় আমি একটা নিয়ম বলেছিলাম, প্রথমেই যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে হি থাকলে হিম হবে, উই থাকলে আস হবে, আই থাকলে মি হবে, দে থাকলে দেম হবে, সবটাই ক্লিয়ার করেছি। তো তাহলে হি আছে, এখানে বাই দিয়ে কি করে দেবো? হিম করে দেবো। এটা বাই দিয়ে হিম করে দেবো, তাহলে এই ভয়েস টেন্সটা কমপ্লিট হলো। আরো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার। এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট তো এ লেটার। কি করে বুঝলাম? রাইট হচ্ছে একটা ভার্ব, কি লিখি? একটা চিঠি, তাহলে এ লেটার হচ্ছে অবজেক্ট। এইবার দেখতে হবে সাবজেক্টের পরে এটা ভার্বটা কোন টেন্সে আছে। সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। সাবজেক্টের পরেই যদি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে বা V1 এ থাকে, তাহলে জানবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের যে নিয়মটা প্রযোজ্য, প্রথমে সাবজেক্ট হয়, তারপর হেল্পিং ভার্ব হিসাবে যে হেল্পিং ভার্ব ব্যবহার করতে বলেছি, হেল্পিং ভার্ব হিসাবে ইজ অথবা আর ব্যবহার হয়। এখানে ব্যবহার হবে ইজ। কেন ইজ ইউজ করব এখানে? তার কারণ এ লেটার একটা চিঠি, একটা চিঠি সিঙ্গুলার বোঝালে ইজ, প্লুরাল বোঝালে আর, আর আই এর পরে এম ব্যবহার করব। এ লেটার ইজ। তারপরে ব্যবহার করতে বলেছি মেন ভার্বের তৃতীয় রূপ। এখানে মেন ভার্ব কোনটা? রাইট। এই রাইট ভার্বের থার্ড ফর্ম কি? তিনটে রূপ, রাইট, রোট, রিটেন। রিটেন তিনটে ফর্ম। তাহলে কোন ফর্মটা লিখবো? আমরা সেই থার্ড ফর্মটা নেব, রিটেন। তারপরে ব্যবহার করতে বলেছি বাই, তারপরে ইউজ করো বাই। তারপরে বলেছি সাবজেক্ট অবজেক্ট, এই সাবজেক্ট, তাহলে অবজেক্টটা কি হয়ে যাবে? আই থাকলে মি। এটাই হলো ভয়েস চেঞ্জের বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টটা শিখে গেলে সবটাই শিখে যাবে। তার কারণ ভয়েস চেঞ্জের এইখানে যে নিয়মটা আমি বলেছি, এই নিয়মটা যদি ফলো করো, এই নিয়মটা ফলো করলে এটা একটা সাধারণ নিয়ম, এই নিয়মটার উপর ডিপেন্ড করে সমস্ত নিয়ম কাজ হবে, শুধু মাঝখানে একটা দুটো করে অ্যাড হবে, একটা দুটো অ্যাড হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা বিইং ইউজ হয়, বিইআইএনজি বিইং। আবার পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইআইএনজি বিইং ব্যবহার হয়। আবার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন ইউজ হয়। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি ইউজ হয়। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ব্যবহার হয়। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস কয় বললেন না তো? এইগুলোর ক্ষেত্রে কোনো রকম ভয়েস চেঞ্জ হয় না, এগুলো ভয়েস চেঞ্জের কোনো নিয়ম নেই, গ্রামাটিক্যাল, এই জন্য এগুলো ভয়েস চেঞ্জ হয় না। এবার ভয়েস চেঞ্জ হয় যে কোটা সেন্টেন্সে, সব কোটাই আমার এই চ্যানেলে তৈরি করে দেওয়া হয়েছে। আগেও বলেছি, আবার বলছি, এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে চ্যানেলে যাও, সেখান থেকে গিয়ে ভয়েস চেঞ্জগুলো ভালোভাবে দেখে নাও, তাহলে দেখবে আর কোনোদিন ভুলবে না। তো আজকের ক্লাস এইটুকুই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন এসেছো, যারা দেখছো মনে হচ্ছে না হেল্পফুল ভিডিও, এখান থেকে কিছু না কিছু পাচ্ছি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যাদের মনে হচ্ছে না এখানে হেল্পফুল নয়, আমার কোনো প্রয়োজন নেই, আমার সব জানা আছে, তারা এই ভিডিওটাকে এড়িয়ে যেতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।